আজকে আমরা আলোচনা করব মেনিয়ার্স ডিজিজ নিয়ে। সো ইনার ইয়ারের আরো একটা ডিজিজ হচ্ছে মেনিয়ার্স ডিজিজ। এবং এখানে কি হয়, আমরা জানি যে ইনার ইয়ারে কি বেশ কিছু ফ্লুইড থাকে। এর মধ্যে একটা ফ্লুইড হচ্ছে এন্ডোলিম্ফ, আর একটা ফ্লুইড হচ্ছে পেরিলিম্ফ। সো এই এন্ডোলিম্ফের মধ্যে কি থাকে, আমাদের যে সেন্সরি যে রিসেপ্টর গুলো, হেয়ার সেল গুলো, সেগুলো থাকে এন্ডোলিম্ফের মধ্যেই। সো এই এন্ডোলিম্ফের যে প্রোডাকশন প্রোডাকশন হয় এন্ডোলিম্ফ, আবার এটা ড্রেনেজ হয়ে যায়। সেই এন্ডোলিম্ফের প্রোডাকশনটা হয় কোথায়? প্রোডাকশনটা হয় স্ট্রায়া ভাস্কুলারিস থেকে। তো আমরা যদি ককলিয়ার যে অ্যানাটমিটা সেটা আবার একটু রিভিউ করার চেষ্টা করি, ককলিয়াতে কি থাকে, একটা স্পাইরাল থাকে, অনেক স্পাইরালের মধ্যে এরকম ঘুরে ঘুরে থাকে। তো অনেকগুলো টার্ন থাকে। তো এই প্রত্যেকটা স্পাইরালের যদি আমরা একটা ক্রস সেকশন, এটা হচ্ছে স্পাইরালের একটা ক্রস সেকশন। আর ককলিয়ার যে মেইন অ্যাক্সিস সেটা হচ্ছে এইভাবে আছে, ককলিয়ার মেইন অ্যাক্সিস, আর তার চারপাশে এইভাবে এটা ঘুরতেছে। এইটা একটা টার্ন, তারপরে ঘুরে উপরে আবার আরেকটা টার্ন নিবে, নিচে হয়তো আরেকটা টার্ন নিয়ে আসছে। তো এরকম টার্ন হিসেবে থাকে, ঘুরে ঘুরে থাকে। তো এটার একটা একটা টার্নের মধ্যে একটা ক্রস সেকশন নেওয়া হয়েছে। তো এরকম ক্রস সেকশন নিলে কি পাওয়া যায়, যে এখানের মধ্যে আমরা দেখতে পাই যে যে মেইন যে ফ্রেমওয়ার্কটা ছিল, যেটাকে বলা হয় মডিওলাস। মেইন যে ফ্রেমওয়ার্কটা ছিল সেই ফ্রেমওয়ার্ক থেকে একটা বনি প্রজেকশন চলে আসে, যেটা দিয়ে এই টোটাল স্পাইরালটা বনি প্রজেকশন চলে আসে। এবং তার সাথেই কি থাকে, হেয়ার সেল গুলো অ্যাটাচ থাকে, এবং উপরে আরেকটা মেমব্রেন দিয়ে এটা আলাদা করা থাকে। সো এই টোটাল জিনিসটা মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে ককলিয়ার ডাক্ট। আমরা জানি যে বনি ল্যাবিরিন্থের ভিতরে মেমব্রেনাস ল্যাবিরিন্থ থাকে, আর সেই ককলিয়ার ভিতরে যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ থাকে সেটার নাম হচ্ছে ককলিয়ার ডাক্ট। সো মাঝখানে ককলিয়ার ডাক্টটা থাকলো, এটা হচ্ছে ডাক্ট। সো এই ডাক্ট দিয়ে এই টোটাল বনি ল্যাবিরিনটা অর্থাৎ ককলিয়াটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। উপরেরটাকে বলা হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা ভেস্টিবুলি, আর নিচেরটাকে বলা হচ্ছে স্ক্যালা টিম্প্যানি। আর এই মাঝে যে ককলিয়ার ডাক্ট, যেটা এই ডাক্টের মধ্যেই, ডাক্টের মধ্যেই আবার একটা অংশ সাইডে যে একটা এপিথেলিয়ামের মতো আছে, ব্লাড ব্লাড ভেসেল আছে এখানে অনেকগুলো, এটাকে বলা হয় স্ট্রায়া ভাস্কুলারিস। এই স্ট্রায়া ভাস্কুলারিসের যে ক্যাপিলারি আছে, সেই ক্যাপিলারি থেকে প্লাজমা থেকে আলট্রাফিল্ট্রেশন হয়ে কি তৈরি হয়, এন্ডোলিম্ফটা তৈরি হয়। তো এখান থেকে এন্ডোলিম্ফটা প্রোডাকশন হয়ে এখানে আসতেছে, ককলিয়ার ডাক্টের মধ্যে থাকতেছে। তো যখনই ভাইব্রেশন হয়, ভাইব্রেশনটা যায় হচ্ছে পেরিলিম্ফের মধ্য দিয়ে। যাওয়ার সময় সে রেজোন্যান্স মেমব্রেনকে ভাইব্রেট করে, ভাইব্রেট করলে এন্ডোলিম্ফ ভাইব্রেট হয়। এন্ডোলিম্ফ ভাইব্রেট হলে সেটা হেয়ার সেলকে মুভ করায়, তারপরে সেখান থেকে সিগন্যাল জেনারেট হয়ে এদিকে ককলিয়ার মধ্যে দিয়ে, ককলিয়ার যে নার্ভটা আছে তার ভিতর দিয়ে, তার মধ্য দিয়ে ব্রেইনে যায় তার মাধ্যমে। তো এটা হচ্ছে টোটাল আমার ফিজিওলজি প্রসেসটা, অ্যানাটমি এবং ফিজিওলজি আলোচনা করলাম। তো এই প্রসেসের মধ্যে যদি এন্ডোলিম্ফের যদি ইনক্রিজ প্রোডাকশন হয় বা যদি ড্রেনেজ কমে যায়, তাহলে কি হবে, এন্ডোলিম্ফ বেশি বেশি জমতে থাকবে। জমতে থাকলে এই এন্ডোলিম্ফ্যাটিক সিস্টেমের ডাইলেটেশন হয়। এই সিস্টেমের ডাইলেটেশন হইলে সেটার কারণে কি হয়, এপিসোডিক ভার্টাইগো হয়, কারণ এটা হচ্ছে ব্যালেন্স সিস্টেমের মধ্যেও এই এন্ডোলিম্ফি আছে। আবার হিয়ারিং এর মধ্যেও এন্ডোলিম্ফ আছে, সেই জন্য হিয়ারিং লস হয়, ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস, তিনিটাস হয়। এবং এখানে যেহেতু এন্ডোলিম্ফের পরিমাণ অ্যামাউন্ট বেড়ে গেছে, এই জন্য টোটাল কানের ভিতর কানটা একটা ফুলনেস লাগে। তাহলে মেনিয়াস ডিজিজটা কি, এখানে হচ্ছে মেনিয়াস ডিজিজ কি, এটা হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন অফ এন্ডোলিম্ফ, increased production of endolymph causes dilatation of the endolymphatic system। অর্থাৎ এন্ডোলিম্ফ যেসব জায়গায় থাকে সেই সব সিস্টেমের ডাইলেটেশন হয়, যেটা হচ্ছে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। যে এটা এখানে ককলিয়াটা দেখানো হয়েছে, সেমি সার্কুলার ক্যানেলের ভিতরে একই অবস্থা। সো এখানে কি হয়েছে যে এন্ডোলিম্ফ্যাটিক যে এন্ডোলিম্ফ যেটা, সেটার পরিমাণ বেড়ে যাওয়াতে এইটা উপরের এই যে রেজোন্যান্স মেমব্রেনটাকে বালজিং করে দিচ্ছে। সো রেজোন্যান্স মেমব্রেন উপরে পুশড আপ হয়ে এদিকে পেরিলিম্ফকেও প্রেসার দিচ্ছে। সো ওভারঅল টোটাল স্ট্রাকচারের যে প্রেসার যে ব্যালেন্সটা ছিল, সেই ব্যালেন্সটা হ্যাম্পার হচ্ছে। এই কারণে ভিতরে যে হেয়ার সেল যে রিসেপ্টর গুলো আছে, সেই রিসেপ্টর গুলো আগের মতো ফাংশনিং করতে পারছে না, ফলে ডিসফাংশন হচ্ছে। ডিসফাংশন হওয়ার কারণে এই রিসেপ্টর গুলো যেসব জায়গায় আছে, এন্ডোলিম্ফ যেসব জায়গায় আছে, সব জায়গায় ডিসফাংশন হচ্ছে। সো এন্ডোলিম্ফ কোথায় আছে, এন্ডোলিম্ফ আমাদের ভেস্টিবুলার যে অর্গান সেখানেও আছে, আবার ককলিয়াতেও আছে। তো ভেস্টিবুলার অর্গানে থাকার কারণে কি হবে, সেখানে এপিসোডিক ভার্টাইগো হবে। এপিসোডিক ভার্টাইগো মানে মেন কথা হচ্ছে সেখানে ভার্টাইগো হবে। আর ককলিয়াতেও আছে এন্ডোলিম্ফ, সো এখানেও ডিসফাংশন হলে কি হবে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস হবে, ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস।
আর এর পাশাপাশি কি থাকবে, টিনিটাস থাকবে। আর ওভারঅল যেহেতু কানের ভিতরে ফ্লুইডের পরিমাণ বেড়ে গেছে, সো এই জন্য একটা ফুলনেস থাকবে, অরাল ফুলনেস। সো এই চারটাই হচ্ছে মেইন সিমটম। এর মধ্যে ভার্টাইগো এবং সেন্সোরিয়াল হিয়ারিং লস থাকবে, এবং এটা ফ্লাকচুয়েট করবে, অর্থাৎ এপিসোডিক। যখন একটা অ্যাটাক হয় তখনই এই ভার্টাইগোটা ডেভেলপ করে, তখনই সেন্সোরিয়াল হিয়ারিং লস থাকে। এই দুইটা অ্যাটাকের মাঝখানে একটা পিরিয়ড সে ভালো থাকে, পিরিয়ড অফ রেমিশন বলা হয়। এটা সপ্তাহ হইতে পারে, মাস হইতে পারে, বছরও হইতে পারে। যখন সে ভালো থাকে তখন তার ভার্টাইগো হয় না, তখন তার হিয়ারিং লসও থাকে না। যখন অ্যাটাকটা হয় তখনই তার ভার্টাইগো শুরু হয়, ভার্টাইগো হয়ে যায়, সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়। এটিওলজি। সো এটিওলজির মধ্যে কি আছে, এটিওলজির মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন, যেটা আমরা ডেফিনিশনের মধ্যে বলছি, ইনক্রিজ প্রোডাকশন অফ এন্ডোলিম্ফ। নাম্বার টু হচ্ছে ডিক্রিজড অ্যাবজর্পশন থ্রু এন্ডোলিম্ফ্যাটিক স্যাক। নাম্বার থ্রি হচ্ছে ভ্যাসোমোটর ডিস্টারবেন্স। এটা ভালো করে বোঝার ব্যাপার। ভ্যাসোমোটর ডিস্টারবেন্সে কি হয়, যে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি যদি হয়, আমরা জানি যে সিম্প্যাথেটিক কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে। ভ্যাসো কনস্ট্রিকশন যদি হয় তাহলে কি হয়, ব্লাড সাপ্লাই কমে যাবে। তাহলে জিনিসটা আমি লিখি যে ভ্যাসোমোটর ডিস্টারবেন্সের মাধ্যমে কি হয়, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি। সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হলে সিম্প্যাথেটিকের অ্যাকশন কি, ভ্যাসো কনস্ট্রিকশন করা, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হবে। ভ্যাসো কনস্ট্রিকশন হলে কি হবে, ব্লাড ফ্লো কমে যাবে, রিডিউসড ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো কমে গেলে কি হবে, অক্সিজেন কনসেন্ট্রেশন কমবে, অর্থাৎ অ্যানোক্সিয়া ডেভেলপ করবে, অ্যানোক্সিয়া হাইপক্সিয়া। অ্যানোক্সিয়া হাইপক্সিয়া, এই অ্যানোক্সিয়া হাইপক্সিয়া যখন স্ট্রায়া ভাস্কুলারিসের ক্যাপিলারিতে হবে, স্ট্রায়াভাস্কুলারিসের ক্যাপিলারিতে যখন অ্যানোক্সিয়া হয় বা হাইপক্সিয়া হয়, তখন সেখানের পারমিবিলিটি বেড়ে যায়, ইনক্রিজ পারমিবিলিটি। এই পারমিবিলিটি বেড়ে গেলে তখন কি হয়, তখন সিক্রেশনটা বেশি বেশি হয়, অর্থাৎ তখন এটার কারণে হয় কি, ইনক্রিজ প্রোডাকশন অফ এন্ডোলিম্ফ। তাহলে এটা ডিটেলসে কেন বললাম, কারণ এখানে মাথায় রাখতে হবে, যে কোনো কারণে যদি ব্লাড ফ্লো কমে যায়, যে কোনো কারণে যদি ভ্যাসোকনস্ট্রিকশন হয়, যে কোনো কারণে যদি হাইপক্সিয়া হয়, তাহলেই কিন্তু এই প্রোডাকশনটা বেড়ে যাবে এন্ডোলিম্ফের। তাহলে আমাদের ট্রিটমেন্ট এর সময় এখানে বুদ্ধিটা খাটাইতে হবে, যেমন ভ্যাসো ডাইলেশন করতে হবে, সেরেব্রাল বা ইয়ার এর ভিতরে ব্লাড ফ্লোটা বাড়াইতে হবে, তাহলে কি হবে, অ্যানোক্সিয়া হাইপক্সিয়া চলে যাবে, স্ট্রায়া ভাস্কুলারিসের পারমিবিলিটিটা নর্মালাইজ হয়ে যাবে, এবং এন্ডোলিম্ফের প্রোডাকশনটা কমে যাবে। এটিওলজির মধ্যে এরপরে আছে হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জিতে সিক্রেশন বাড়ে। এরপর আছে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে বিভিন্ন জায়গায় ফ্লুইড রিটেনশন হয়। আর নাম্বার সিক্স হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন। এটা হইতে পারে কোনো ড্রাগের ইফেক্টে বা এক্সেসিভ সল্ট ইনটেকের জন্য হইতে পারে, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন। এই সবগুলোর কারণে কি হইতে পারে, এন্ডোলিম্ফের অ্যামাউন্ট বেড়ে গিয়ে মেনিয়াস ডিজিজটা হইতে পারে, ডিসফাংশন হয়ে। তখন সিমটম কি কি থাকবে, আমরা যদি ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আসি, সিমটম যে আগে যেগুলো বলছি চারটা, এই চারটাই সিমটমের মধ্যে থাকবে। সিমটমের মধ্যে তাহলে কি কি বললাম, ভার্টাইগোটা হবে, তাহলে এই প্রত্যেকটা ডেসক্রিপশন কিন্তু লাগবে। সো ভার্টাইগোর মধ্যে কি, ভার্টাইগোটা কিরকম হয়, টু অ্যান্ড ফ্রো হইতে পারে, আপ অ্যান্ড ডাউন হইতে পারে। এবং এই ভার্টাইগোটা কখন হয়, কিরকম হয়, সাডেন। ভার্টাইগোটা হয় সাডেন, সিভিয়ার, এপিসোডিক, কামস ইন ক্লাস্টার্স। অর্থাৎ যখন অ্যাটাক শুরু হয় তখন বেশ কয়েকবার অ্যাটাক হয়। ধরেন আজকে অ্যাটাক শুরু হলো, আজকে কালকে পরশু 3 দিন, তার দিনের মধ্যে 5-6 বার করে হচ্ছে তার ভার্টাইগো অ্যাটাক হয়, এবং সে মাথা ঘুরে এরকম মাথা ঘুরাতে থাকে, এবং মাঝে মাঝে সে মাথা ঘুরে পড়েও যায়। কামস ইন ক্লাস্টার। আবার যখন সে ভালো থাকে তখন সে পুরা ভালো থাকে। তাহলে সাডেন, সিভিয়ার, এপিসোডিক, ক্লাস্টারে আসে, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে কি, অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড থাকবে কি, নজিয়া থাকবে, ভমিটিং থাকবে, ডায়রিয়া থাকবে। নজিয়া, ভমিটিং, নিস্ট্যাগমাস, ডায়রিয়া, এগুলো থাকে এই ভার্টাইগোর সাথে।
আর ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হেয়ার লস তো বললাম, অ্যাটাক হয়ে যাওয়ার পর, অ্যাটাক শেষ হওয়ার পর এটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে এবং রেমিশন পিরিয়ডে থাকে না, অর্থাৎ পিরিয়ড অফ রেমিশনে ভার্টাইগো থাকে না, সেন্সরি নিউরাল হিয়ারিং লসও থাকে না। আর এগুলো বাড়ে কখন? এগুলো বাড়ে হচ্ছে অ্যাটাকের সময়। টিনিটাসও কি হয়? টিনিটাসও হয় বাড়ে অ্যাগ্রেভেটেড ডিউরিং অ্যাটাক। টিনিটাস মানে কি? টিনিটাস মানে হচ্ছে একটা রিঙ্গিং সাউন্ড, মানে এমনিতে কোন বাইরে থেকে কোনো সাউন্ডের সিগন্যাল নাই, কিন্তু সে কানের ভিতরে একটা অ্যাবনর্মাল সাউন্ড শুনতে থাকে, এটাই হচ্ছে টিনিটাস। তাহলে অ্যাগ্রেভেট করবে কখন? ডিউরিং অ্যাটাক। তাহলে আমরা ওভারঅল বুঝতে পারলাম যে মেনিয়ারসিস হচ্ছে একটা এপিসোডিক ডিজিজ, মাঝে মাঝে অ্যাটাক হয়, ইন বিটুইন অ্যাটাক সে ভালো থাকে। যখন অ্যাটাক হয় তখন তার সিমটম হয় চারটা, একটা হচ্ছে ভার্টাইগো, সেন্সরি নিউরাল হিয়ারিং লস, টিনিটাস এবং অরাল ফুলনেস। তাহলে এগুলো হচ্ছে আমার সিমটম। এরপরে সাইনের মধ্যে আসি। সাইনের মধ্যে অটোস্কোপি করি আমরা প্রথমে। অটোস্কোপিতে কিছুই পাওয়া যাবে না, অটোস্কোপি টোটালি নর্মাল, কারণ ডিজিজের সমস্যাটা হচ্ছে ইনার ইয়ারে, অটোস্কোপি থাকবে নর্মাল। এরপরে টিউনিং ফর্ক টেস্ট করলে সেন্সরি নিউরাল হিয়ারিং লসের সিমটম পাওয়া যাবে, ফিচার গুলো পাওয়া যাবে। টিউনিং ফর্ক টেস্ট পাওয়া যাবে সেন্সরি নিউরাল হিয়ারিং লস, অর্থাৎ রিনি থাকবে পজিটিভ, ওয়েবার থাকবে ল্যাটারাল টু দ্য গুড ইয়ার, আর অ্যাবসোলুট বোন কন্ডাকশন টেস্ট থাকবে রিডিউসড। এরপরে আমরা চলে আসবো ইনভেস্টিগেশনের মধ্যে। ইনভেস্টিগেশনে যে কোনো কানের সমস্যা যেটা আমরা করি, পিওরটোন অডিওমেট্রি করবো, যেহেতু এখানে হিয়ারিং লস আছে। পিওরটোন অডিওমেট্রিতে সেন্সরি নিউরাল হিয়ারিং লসের ফিচার পাওয়া যাবে, যে বোথ দুইটা কার্ভই হচ্ছে নর্মাল রেঞ্জের নিচে, এটা যদি হয়, এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 25, দুইটা কার্ভই আমার বোন কন্ডাকশনের কার্ভ এইখানে, এয়ার কন্ডাকশনের কার্ভ এখানে, কিন্তু কোনো এয়ার বোন গ্যাপ নাই, অর্থাৎ সেন্সরি নিউরাল হিয়ারিং লস এটা। আর স্পিচ অডিওমেট্রি করব, এরপরে ইম্পিডেন্স করে আসলে লাভ নাই, এখানে কন্ডাক্টিভিটির কোনো প্রবলেম না। তো এরপরে স্পেশাল কিছু টেস্ট করতে হয়, এর মধ্যে একটা হচ্ছে স্পিচ অডিওমেট্রি। স্পিচ অডিওমেট্রিতে একটা নির্দিষ্ট ডেসিবেল ইন্টেন্সিটিতে কথা বলা হয় এবং তাকে বলতে হয় যে আপনি এর কথাগুলোর কতটুকু বুঝতে পারছেন, অর্থাৎ কথা শুনে সেই কথাগুলো লিখে কয়টা ওয়ার্ড সে বুঝতে পারছে, কত পার্সেন্ট ওয়ার্ড সে বুঝতে পারছে পরিষ্কারভাবে, সেটা দেখা হয়, পার্সেন্টেজটা দেখা হয় এখানে। তো এই স্পিচ অডিওমেট্রিতে একটা পার্সেন্টেজ স্কোরিং করা হয়। তো নর্মাল পার্সনের ক্ষেত্রে এই স্কোরিংটা হয় 90 থেকে 100%, অর্থাৎ প্রায় সবগুলো শব্দই সে বুঝতে পারে ক্লিয়ারলি। কিন্তু মেনিয়ার ডিজিজের ক্ষেত্রে তার এই অ্যাকুরেসিটা বা ডিসক্রিমিনেশন করার যে অ্যাবিলিটিটা বা বোঝার যে অ্যাবিলিটি, এটা কমে যায়, 55 থেকে 85%-এ থাকে রেমিশন পিরিয়ডেও। এটা হচ্ছে রেমিশন পিরিয়ড, অর্থাৎ রেমিশন পিরিয়ড যে ভালো থাকে, একেবারে পুরোপুরি ভালো হয়ে যায় না, অর্থাৎ অ্যাটাকের যে সিমটমগুলো অনেক কমে আসে, মনে হয় যেন সে পুরোপুরি ভালো আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো নাই। সাবজেক্টিভ অ্যাসেসমেন্টে তার মনে হয় যে সে ভালো আছে, কিন্তু অবজেক্টিভলি অ্যাসেস করলে দেখা যায় যে রেসিডুয়াল ড্যামেজ কিন্তু থেকেই যায়। আর ইন বিটুইন অ্যাটাক, যখন অ্যাটাক হচ্ছে তখন কিন্তু এটা আরো কমে যায়, কখন? অ্যাটাকের সময়। তাহলে আমরা প্রথমে কি করলাম? পিওটন অডিওমেট্রি করলাম, এরপরে স্পিচ অডিওমেট্রি করলাম। এরপরে আরো স্পেশাল কিছু টেস্ট করতে হবে, যেগুলো শুধু আমরা নাম জানবো। স্পেশাল টেস্টের মধ্যে একটা হচ্ছে রিক্রুটমেন্ট টেস্ট। এরপরে হচ্ছে শর্ট ইনক্রিমেন্ট সেন্সিটিভিটি টেস্ট। এরপর হচ্ছে টোন ডিকে টেস্ট, শুধু নাম জানলেই হবে, টোন ডিকে টেস্ট, এগুলো করা হয়। এরপরে ইম্পর্টেন্ট যেটা আসতেছে, যেটা দিয়ে একবারে ডায়াগনোসিস পুরোপুরি ফাইনাল করা যাবে, সেটা হচ্ছে ইলেকট্রোকক্লিওগ্রাফি, অর্থাৎ ককলিয়ার ভিতরে যে ইলেকট্রিক্যাল অ্যাকশন গুলো হচ্ছে সেগুলা একটা গ্রাফের মধ্যে প্লট করা হয়। সো ককলিয়ার ভিতরে 3 রকমের পটেনশিয়াল অ্যাকশন, 3 রকমের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে সামেটিং পটেনশিয়াল, যেটা হচ্ছে রিসেপ্টরে হেয়ার সেলগুলো যখন মুভ করে তখন এই পটেনশিয়ালটা তৈরি হয়, সামেটিং পটেনশিয়াল। এটার ইফেক্টে যখন ককলিয়ার নার্ভের ভিতরে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, সেটাকে বলতেছি আমরা অ্যাকশন পটেনশিয়াল। আরেকটা হচ্ছে ককলিয়ার মাইক্রোফোনিক, ওইটা আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই সামেটিং পটেনশিয়াল আর অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে রেশিওটা নর্মালি থাকে হচ্ছে 30%, অর্থাৎ 0.3 থাকে, 30%। মেনিয়ারসিসে কি হয়, এই সামেটিং পটেনশিয়াল আর অ্যাকশন পটেনশিয়ালের রেশিওটা বেড়ে মোর দ্যান 30% হয়ে যায়, অর্থাৎ সামেটিং পটেনশিয়ালের যে অ্যাম্পলিচুডটা, যে যে এক্সটেন্টটা, এটা বেড়ে যায়।
অ্যাম্পলিটিউড বেড়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে রেশিওটা তখন 30% থেকে বেড়ে 40%, 50% এরকম হয়। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোকক্লিওগ্রাফি। এরপরে যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে ক্যালোরিক টেস্ট। ক্যালোরিক টেস্টটা কি? এটা হচ্ছে ভেস্টিবুলার সিস্টেমকে অ্যাসেস করার জন্য একটা টেস্ট। এই ক্যালোরিক টেস্টে কানের মধ্যে, দুই কানে আলাদা আলাদাভাবে করা হয়। প্রথমে কানের মধ্যে গরম পানি দেওয়া হয় 44°C, তারপরে ঠান্ডা পানি অর্থাৎ 30°C পানি দেওয়া হয়। সো গরম পানি দিলে যেটা হয়, গরম পানি ওয়ার্ম ওয়াটার হচ্ছে ভেস্টিবুলার যে অ্যাপারেটাস তার সিগন্যাল বাড়ায় দেয়, ভেস্টিবুলার অ্যাক্টিভিটি বাড়াই দিবে। তাহলে ভেস্টিবুলার অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, নর্মালি আমি ধরা যাক লেফট ইয়ারে আমি ছবি যদি আঁকি যে এটাতে হচ্ছে ভেস্টিবুলো অক্লিয়ার রিফ্লেক্স, অ্যাকচুয়ালি অকুলার রিফ্লেক্স, চোখের সাথে এটা সম্পর্ক। তাহলে দুই পাশে দুইটা চোখ আঁকলাম, দুই পাশে দুইটা কান আঁকলাম। তাহলে এই কানের ভিতরে যখন আমি ওয়ার্ম ওয়াটার দিলাম, তাহলে কি সেই পাশে ভেস্টিবুলার অ্যাক্টিভিটি বাড়াই দিবে। বাড়াই দিলে কি হবে, বডি মনে করবে যে এটা যদি আমার এটা রাইট সাইড, এটা লেফট সাইড, বডি মনে করবে যে রাইট সাইডে যেহেতু অ্যাক্টিভিটি বেড়ে গেছে, বডি মনে হয় রাইট সাইডে পড়ে যাচ্ছে, রাইট সাইডে টার্ন নিচ্ছে। তো যখন আমাদের বডি যখন রাইট সাইডে টার্ন নেয়, তখন আইবল কি করে, আইবল কিন্তু সে হচ্ছে লেফট সাইডে যায়, কারণ ওই অবজেক্টের উপর ফোকাস রাখার চেষ্টা করে। ধরা যাক আমি একটা কোনো বস্তুর দিকে তাকাই আছি, এবার যদি মাথা যদি ঘুরাই ওই বস্তুর দিকে তাকাই থাকলে, তাহলে কি হবে, আইবল কিন্তু উল্টা দিকে যাবে। তো তাহলে বডি এখানে মনে করতেছে, মানে ব্রেইন এখানে মনে করতেছে যে বডি রাইটের দিকে যাচ্ছে, কারণ রাইটে ভেস্টিবুলার অ্যাক্টিভিটি বেড়ে গেছে। এটার কম্পেনসেট করতে গিয়ে আইবল প্রথমে চলে গেছে কোথায়, লেফটে। পরে যাওয়ার পর তার মনে হয়েছে আরে আমি তো ভুল দিকে চলে আসছি, বডি তো আসলে মুভ করে নাই। তখন সে ওখানে গিয়ে আবার ফেরত চলে আসবে। তাহলে গিয়ে যে ফেরত চলে আসলো, এই যে কাঁপলো, এটাকে বলা হচ্ছে নিস্ট্যাগমাস। তাহলে নিস্ট্যাগমাসটা হবে কোন ডিরেকশনে, নিস্ট্যাগমাসটা হবে সে নিজের ডিরেকশনে, ইপসিল্যাটারাল নিস্ট্যাগমাস, হরাইজন্টাল নিস্ট্যাগমাস। তাহলে ওয়ার্ম দিলে কি হয়, ইপসিল্যাটারাল হরাইজন্টাল নিস্ট্যাগমাস। কোল্ড দিলে কি হয়, কোল্ড দিলে ভেস্টিবুলার অ্যাক্টিভিটি না বেড়ে ভেস্টিবুলার অ্যাক্টিভিটি কমে যায়। সো কমে গেলে তখন অপোজিটের অ্যাক্টিভিটিটা মনে হয় বেশি, তখন উল্টা ইফেক্ট হয়, তখন কন্ট্রাল্যাটারাল নিস্ট্যাগমাস হয়, কন্ট্রাল্যাটারাল নিস্ট্যাগমাস। তো এটা হচ্ছে নর্মাল ইয়ারে। তো এখন এখানে যেহেতু তার ইনার ইয়ারে প্রবলেম, তো তার এই যে নর্মাল যে রেসপন্স হওয়ার কথা, সেই রেসপন্স হয় স্লো, রিডিউসড হয়। তার যে যতটুকু এক্সটেন্ডেড নিস্ট্যাগমাস হওয়ার কথা ততটুকু নিস্ট্যাগমাসের হয় না, নিস্ট্যাগমাসটা স্লো হয়। নিস্ট্যাগমাসের ডেভিয়েশনটা, আই বল কতটুকু মুভ করছে সেই মুভমেন্টের পরিমাণ কমে যায়, অর্থাৎ ওভারঅল রেসপন্সটা থাকে রিডিউসড, রিডিউস রেসপন্স পাওয়া যায় মেনিয়ার ডিজিজ। আর এইটা হচ্ছে নর্মাল, যেটা ডেসক্রাইব করলাম। সো এই সবগুলো টেস্টের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে সবগুলো যে বুঝতে পারলাম যে আমার ইনার ইয়ারে প্রবলেম। এটা যে আসলেই মেনিয়ার ডিজিজ, এন্ডোলিম্ফের অ্যামাউন্ট বের করার কিন্তু কোনো ওয়ে নাই। সো আমি একেবারে 100% শিওর হয়ে বলতে পারবো না যে এটা এন্ডোলিম্ফের অ্যামাউন্ট বাইরে মেনিয়ার ডিজিজ হয়েছে। তবে আমি ধারণা করতে পারবো যে ইনার ইয়ারে এরকম প্রবলেম হচ্ছে, তার এপিসোডিক অ্যাটাক গুলো হচ্ছে, ভার্টাইগো হচ্ছে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস হচ্ছে। তার মানে কি, ভেস্টিবুলার সিস্টেমের সমস্যা, কক্লিয়ার সিস্টেমের সমস্যা, এই দুইটার মধ্যে কমন কি আছে, কমন আছে হচ্ছে এন্ডোলিম্ফ। তাহলে আমি তখন ওখান থেকে ধারণা করলাম যে তাহলে মনে এন্ডোলিম্ফের সমস্যা। এই জন্য তখন আমি এটাকে ডায়াগনোসিস করলাম যে এটা হচ্ছে মেনিয়ার ডিজিজ। মেনিয়ার ডিজিজের বানান খেয়াল রাখতে হবে, মেনিয়ার্স এটা লেখার পর প্রথম ইয়ের যে উপরে যে অ্যাকসেন্ট মার্কটা সেটা হচ্ছে ডান দিকে, আর পরের ইয়ার অ্যাকসেন্ট মার্ক হচ্ছে বাম দিকে, অর্থাৎ এরকম দুইটা পরস্পর মুখোমুখি। সো মেনিয়ার্স ডিজিজ। তাহলে আমি যখন মেনিয়ার্স ডিজিজ ডায়াগনোসিস করে ফেললাম, এবার আমাদের হচ্ছে আসতে হবে কোথায়, ট্রিটমেন্টে আসতে হবে। তাহলে ট্রিটমেন্টের মধ্যে তিনটে অ্যাসপেক্ট আছে। প্রথমত হচ্ছে কিছু জেনারেল মেথড, যেটার মাধ্যমে আমি এটাকে প্রিভেন্ট করতে পারবো, অ্যাটাক গুলো প্রিভেন্ট করতে পারবো, অ্যাটাক গুলো কমাইতে পারবো, এটা জেনারেল মেথড। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাটাক, যখন অ্যাকিউট অ্যাটাক হবে তখন সেই অ্যাটাকটা আমার বন্ধ করতে হবে। আর লাস্টলি হচ্ছে আমার ক্রনিকলি ম্যানেজ করতে হবে মেইন ডিজিজ প্রসেসটা, যাতে পরবর্তীতে ফার্দার অ্যাটাক না হয়, ক্রনিক ম্যানেজমেন্ট। জেনারেল মেজারের মধ্যে কি, জেনারেল মেজারের মধ্যে প্রথম কথা হচ্ছে তাকে রিঅ্যাসিওর করতে হবে, রিঅ্যাসুরেন্স, রিঅ্যাসুরেন্স। দ্বিতীয়ত হচ্ছে স্মোকিং সিজেশন করতে হবে। ধারণা করা হয় যে ধারণা না, আসলেই তো স্মোকিং জানানোর কারণে কি হয়, ভ্যাসো কনস্ট্রিকশন হয়। আর আমরা একটু আগে দেখেছিলাম যে ভ্যাসো কনস্ট্রিকশন হলে কি হয়, অ্যানোক্সিয়া হয়, স্ট্রাইভাস্কুলারিস, অ্যানোক্সিয়া হলে সেখান থেকে সিক্রেশন বেড়ে যায়। তাহলে স্মোকিং সিজেশন করতে হবে। নাম্বার 3 হচ্ছে সল্ট এন্ড ওয়াটার রিটেনশনের কারণেও কিন্তু এন্ডোলিম্ফের পরিমাণ বেড়ে যায়, এই জন্য সল্ট কম খাইতে হবে, লো সল্ট ডায়েট। ওয়াটার ইনটেক অ্যাভয়েড করতে হবে, এক্সেসিভ ওয়াটার ইনটেক করা যাবে না, অ্যাভয়েড এক্সেসিভ ওয়াটার ইনটেক।
তারপরে যেহেতু তার ব্যালেন্সের সমস্যা, এই জন্য তাকে বলতে হবে যে ফার্দার যাতে ইনজুরি না হয়, অ্যাভয়েড অ্যাক্টিভিটি দ্যাট রিকোয়ার ইন গুড ব্যালেন্স, অ্যাক্টিভিটিস দ্যাট রিকোয়ার, কারণ তার তো গুড ব্যালেন্স নাই। তাহলে সে যদি সেটা করতে যায় তখন সে পড়ে যাবে, পড়ে গিয়ে তার আরো অন্য সমস্যা হবে, অন্য জায়গায় হেড ইনজুরি হবে, বডির অন্য জায়গায় ইনজুরি হবে। এটা হচ্ছে জেনারেল মেজার। এরপর যখন অ্যাকিউট অ্যাটাক হবে তখন তাকে অ্যাটাকটা কন্ট্রোল করতে হবে। অ্যাটাক কন্ট্রোল করার জন্য প্রথমত তাকে বেড রেস্টে রাখতে হবে যাতে সে পড়ে গিয়ে অন্য ফার্দার ইনজুরি না হয়, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে তাকে, যেহেতু সাথে ভমিটিং থাকে, ভার্টাইগোর সাথে ভমিটিং হয়, অনেক ইলেকট্রোলাইট লস হয়, এই জন্য তাকে আমরা ফ্লুইড ইলেকট্রোলাইট দিব, আইভি ফ্লুইড দিব, ইলেকট্রোলাইট দিব। এরপর তার মেইন যে সমস্যা, ভার্টাইগোর জন্য সে পড়ে যাচ্ছে, হিয়ারিং এর জন্য, হিয়ারিং লস হলে তার ওখানে এমন কোনো সমস্যা হচ্ছে না, ফার্দার ইনজুরি চান্স থাকতেছে না, পড়ে গিয়ে সমস্যা হচ্ছে না, ভার্টাইগোটা এখানে মেইন প্রবলেম। সো এই ভার্টাইগোটা কমানোর জন্য কি করতে হবে, ভেস্টিবুলার সিস্টেমটাকে ঘুম পাড়ায় দিতে হবে, ভেস্টিবুলার সিডেটিভ দিতে হবে। ভেস্টিবুলার সিডেটিভ এখানে ইনজেক্টেবল দিতে হবে, আইভি বা আইএম ইনজেকশন হিসেবে পাওয়া যায়, আইভি বা আইএম ইনজেকশন। কি কি দেওয়া যায়, ডাইমেন হাইড্রিনেট, ডাইমেন হাইড্রিনেট, তারপরে আছে হচ্ছে প্রোমেথাজিন, তারপরে আছে হচ্ছে প্রোক্লোরপেরাজিন। সো কমনলি প্রোমেথাজিন এবং প্রোক্লোরপেরাজিন ইউজ হয়। প্রোমেথাজিন হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে ইনজেকশন ফেনেরেক্স হিসেবে, ইনজেকশন ফেনেরেক্স, আর প্রোক্লোরপেরাজিন পাওয়া যায় হচ্ছে ইনজেকশন ভার্গন হিসেবে। এগুলা দিলে কি হবে, ভেস্টিবুলার সিস্টেম ঘুমায় যাবে। তখন এই ভেস্টিবুলার সিস্টেমের জন্যই তো হচ্ছিল যে মনে করতেছে ওই পাশে, কিন্তু আসলে ওই পাশে না, অ্যাবনরমালিটির জন্য ভার্টিগোটা হচ্ছিল, তাহলে এখন ভার্টিগো বন্ধ হয়ে যাবে। আর এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে যে ওভারঅল সিডেটিভ, সেটা দিলেও কিন্তু ভেস্টিবুলার সিস্টেম ঘুমায় যাবে, সেটা হচ্ছে ডায়াজেপাম। তাহলে সেক্ষেত্রে আমরা আইভি সেডিল 5 মিলিগ্রাম দিব। তাহলে এখান থেকে একটা দিব, সাধারণত ভার্গন দিব আর সেডিল দিব। সেডিল আর ভার্গন দিলে সে ঘুমাই গেল, সে নিজেও ঘুমাই গেল, ভেস্টিবুলার সিস্টেমও ঘুমাই গেল, ভার্টাইগোটা বন্ধ হয়ে গেল। আর ওই যে প্রোডাকশন বন্ধ করতে হবে, তার মানে এন্ডোলিন প্রোডাকশন হচ্ছিল কেন, ভ্যাসো কনস্ট্রিকশনের জন্য। তাহলে আমি ওখানে যদি ব্লাড ফ্লো যদি বাড়াইতে পারি, তাহলে কি হবে, আমার ভ্যাসো ডাইলেশন হইলে ব্লাড ফ্লো বাড়লে এন্ডোলিম্ফের প্রোডাকশনটা কমে যাবে। তাহলে ওই জন্য কি করতে হবে, ইনহেল করতে হবে, ইনহেলেশন অফ কার্বোজেন। কার্বোজেন নামে একটা কম্বিনেশন আছে, সেখানে হচ্ছে কি, সেখানে থাকে 5% কার্বন ডাই অক্সাইড প্লাস 95% অক্সিজেন। এটা কি করে, এটা হচ্ছে ভ্যাসো ডাইলেশন করে, ভ্যাসো ডাইলেশন করে ব্লাড ফ্লো বাড়ায় ব্রেইনের মধ্যে। ব্রেনে ব্লাড ফ্লো বাড়লে ইনার ইয়ারেও ব্লাড ফ্লো বাড়ে। সো ইনার ইয়ারে যখন ব্লাড ফ্লোটা বাড়ে তখন কি হয়, ভ্যাসোডাইলেশন হয়ে ওইখানে যে স্ট্রায়া ভাস্কুলারিসে থেকে এন্ডোলিম্ফের সিক্রেশনটা কমে আসে। তো এটা গেল হচ্ছে অ্যাকিউট অ্যাটাকের ম্যানেজমেন্ট। কি করতে হবে, বেড রেস্ট দিতে হবে, ফ্লুইড ইলেক্ট্রোলাইট দিতে হবে, ভেস্টিবুলার সিডেটিভ দিতে হবে, আর কার্বোজেন ইনহেলেশন করাইতে হবে। এরপরে হচ্ছে ক্রনিক্যালি, যে ফার্দার রিকারেন্ট অ্যাটাক যেন না হয় সেটার জন্য ক্রনিক ম্যানেজমেন্ট, ক্রনিক ফেজের ম্যানেজমেন্ট। ক্রনিক ফেজের ম্যানেজমেন্টে এখানে মেডিকেল ম্যানেজমেন্ট আছে আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল, সার্জিক্যাল। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে ভেস্টিবুলার সিডেটিভই দিব, কিন্তু এখন আমরা ওরালি দিব, কারণ অ্যাকিউট অ্যাটাক শেষ। এখন ওরালের মধ্যে কমনলি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ট্যাবলেট প্রোক্লোরপেরাজিন, যেটা ট্রেড নেম হিসেবে পাওয়া যায় হচ্ছে স্টেমেটিল, প্রোক্লোরপেরাজিন স্টেমেটিল হিসেবে পাওয়া যায়, স্টেমেটিল 5 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। সো ইনিশিয়ালি এটা দিতে হয় 10 মিলিগ্রাম করে থ্রাইস ডে, অর্থাৎ 2+2+2, এভাবে সে কন্টিনিউ করবে 2 মান্থস। তারপরে 1+1+1 অর্থাৎ 5 মিলিগ্রাম টিডিএস করে 1 মান্থ। 3 মাসের কোর্স দিলে অনেকটাই তার এই ক্রনিক ম্যানেজমেন্টটা হয়, অনেকটাই ইমপ্রুভ করে। এরপরে হচ্ছে ভ্যাসো ডাইলেটর দিতে হবে তাকে, ক্রনিক ফেজের ম্যানেজমেন্টের মূল টার্গেটটা হচ্ছে তাকে রেমিশন পর্যন্ত নিয়ে যাওয়া, এই ফার্দার এই সময় যেন তার সমস্যাটা না হয়। রেমিশন ফেজে চলে গেলে আবার অ্যাকিউট অ্যাটাক হওয়ার আগ পর্যন্ত সে ভালোই থাকবে, রেমিশন ফেজে যতদিন থাকবে সে ভালোই থাকবে। ভ্যাসো ডাইলেটর মধ্যে আছে হচ্ছে বিটা হিস্টিন। বিটা হিস্টিন বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে ট্যাবলেট মেনারিল নামে। মেনারিল দুইটা ফর্মুলেশনে পাওয়া যায়, 8 মিলিগ্রাম আর হচ্ছে 16 মিলিগ্রাম।
অবস্থা বুঝে ব্যবস্থা কতটুকু সিভিয়ারিটি তার উপর ভিত্তি করে 8 মিলিগ্রাম টিডিএস দেওয়া যায়, 16 মিলিগ্রামও টিডিএস দেওয়া যায়। এরপর হচ্ছে ডাইউরেটিক্স, যে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হচ্ছিল যেটা এটা যাতে না হইতে পারে এই জন্য ডাইউরেটিক্স দিতে হবে। এখানের মধ্যে ফ্রুসেমাইড দেওয়া যায়, ফ্রুসেমাইড, আবার হাইড্রোক্লোরোথায়াজাইডও দেওয়া যায়। তারপরে হচ্ছে আরেকটা ড্রাগ আছে, সেটা হচ্ছে প্রোপানথেলিন, এটাও দেওয়া যায়, প্রোপানথেলিন। এরপরে আমরা যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে বলে বা এটিওলজির মধ্যে বলেছিলাম যে অ্যালার্জি, হাইপোথাইরয়েডিজম এগুলোর জন্য হয়, সো ওইগুলো ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিট অ্যালার্জি, হাইপোথাইরয়েডিজম, কারণ এগুলো যদি এগুলোর কারণে যদি হয়ে থাকে তাহলে এগুলো ট্রিটমেন্ট না করলে কখনোই ভালো হবে না। এরপরে ইন্ট্রাটিম্প্যানিক জেন্টামাইসিন দেওয়া যায়। ইন্ট্রাটিম্প্যানিক, যে আমার এই সব ভেস্টিবুলার সিরিটিভে কাজ হচ্ছে না, ভেস্টিবুলার সিস্টেম ঝামেলা করতেছে, বারবার ভার্টাইগো হচ্ছে, পেশেন্টের অনেক কষ্ট হচ্ছে, তাহলে ইন্ট্রাটিম্প্যানিক অর্থাৎ কানের ভিতরে কি করতে হবে, জেন্টামাইসিন দিতে হবে। জেন্টামাইসিন আমরা জানি কি এটা হচ্ছে ভেস্টিবুলো টক্সিক, তাহলে এই জেন্টামাইসিনের অ্যাকশনে কি হবে, এই ভেস্টিবুলার সিস্টেম টোটালটা ডেস্ট্রয়েড হয়ে যাবে। ডেস্ট্রয়েড হয়ে গেলে পরবর্তীতে তার আর ভার্টাইগো কিন্তু হবে না, যদিও সে ব্যালেন্স মেনটেন করতে পারবে না, কিন্তু ভার্টাইগোর জন্য তার যে সমস্যাটা যদি এক্সট্রিম হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি যে ইন্ট্রাটিম্প্যানিক জেন্টামাইসিন দেওয়া হয়। এগুলাতে যদি কোনো লাভ না হয়, মেডিকেল ট্রিটমেন্টের লাভ হচ্ছে না, বারবারই তার অ্যাটাক হচ্ছে, সহ্যের বাইরে চলে যাচ্ছে, তখন হচ্ছে সার্জিক্যালে যাবে। সার্জারি করে, সার্জিক্যালের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কনজারভেটিভ সার্জারি, অর্থাৎ আমি কিছু এখানে নষ্ট করবো না, কিছু ফেলে দিব না, কিছু ডিস্ট্রাকশন করবো না। কনজারভেটিভের মধ্যে কি কি আছে, ডিকম্প্রেশন অফ দ্য এন্ডোলিম্ফ্যাটিক স্যাক, তাহলে কি হবে, এন্ডোলিম্ফ কিছু বের করে আনতে পারলাম, ডিকম্প্রেস হয়ে গেল, অ্যাটাকটা রিজলভ হয়ে গেল, ডিকম্প্রেশন অফ এন্ডোলিম্ফ্যাটিক স্যাক। নাম্বার 2 হচ্ছে এন্ডোলিম্ফ্যাটিক শান্ট অপারেশন, অর্থাৎ আমি শান্টিং করে দিলাম এন্ডোলিম্ফ্যাটিক স্যাকের সাথে, তাহলে কি হবে, ওখানে ড্রেনেজটা ভালো হবে, অল্টারনেটিভ একটা পাথওয়ে তৈরি করে দিলাম যাতে ড্রেন হতে পারে। নাম্বার 3 হচ্ছে স্যাকুলোটমি, স্যাকুলের মধ্যে একটা ফুটো করে দিলাম, তাহলে ওই দিক দিয়েও ড্রেন হতে থাকলো। নাম্বার 4 হচ্ছে ভেস্টিবুলার নার্ভ, আমি কেটে ফেলবো, ভেস্টিবুলার নার্ভ সেকশন, যাতে ভার্টাইগো না হয়, এখানেও তার ব্যালেন্স কিন্তু এফেক্টেড হবে। নাম্বার 5 হচ্ছে আলট্রাসনিক ডিস্ট্রাকশন, আলট্রাসাউন্ড দিয়ে ডিস্ট্রাকশন করে দেবো ভেস্টিবুলার ল্যাবিরিন্থ, আলট্রাসনিক ডিস্ট্রাকশন অফ ভেস্টিবুলার ল্যাবিরিন্থ, এখানেও তার ব্যালেন্স এফেক্টেড হবে, কিন্তু সে ভার্টাইগো থেকে মুক্তি পাবে। এগুলো এখন হচ্ছে সব কনজারভেটিভ। আর ডিস্ট্রাকটিভের মধ্যে আছে হচ্ছে ল্যাবিরিন্থ পুরোটা আমি কেটে ফেলে দিব, ল্যাবিরিনথেক্টমি, ডিস্ট্রাকটিভ ল্যাবিরিনথেক্টমি, এখানেও কিন্তু তার ব্যালেন্স আর থাকবে না, কিন্তু সে ভার্টাইগোর যন্ত্রণা থেকে মুক্তি পাবে।